ঠিক আছে, তবে দেখ ওই এসএইচ আমার লাস্ট পার্টটা আজকে করে নি। সিম্পল হারমোনিক মোশনটা চলছে। অ্যাপ্লিকেশন, এক্সাম্পল বলতে পারি, সাম এক্সাম্পল। এক নম্বর লিখ স্প্রিং মাস সিস্টেম। স্প্রিং মাস সিস্টেম, একটা স্প্রিং এর সঙ্গে মনে করে একটা অবজেক্ট এখানে বেঁধে দেওয়া হয়েছে। তো বুঝতে পারছি যে স্প্রিংটাকে যদি আমি এইদিকে ফোর্স দিই তাহলে কি হবে, স্প্রিংটার উপর রেস্টোরিং ফোর্স এদিকে তৈরি হবে, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, মাইনাস কে এক্স, যেখানে কেটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট। তাহলে এই স্প্রিংটার উপরে প্রযুক্ত বলটা আমরা দেখে বুঝতে পারছি রেস্টোরিং ফোর্স থেকে আমরা জানি, খুব ভেরি সিম্পল কেস, যে যদি এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয় তাহলে এফ এর জায়গায় আমি লিখতে পারি মাস ইন্টু এক্সিলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস কে বাই এম ইন্টু এক্স। কে বাই এমটাকে ওমেগা স্কোয়ার বলতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার। আমরা সবসময় এই ইকুয়েশনটাতে পৌঁছানোর চেষ্টা করব প্রত্যেকটা ক্ষেত্রে, এটা তো ভেরি সিম্পল কেস। তাহলে এখানে আমরা বলতে পারছি যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, একবার ওমেগা স্কোয়ার পেয়ে গেলে এখান থেকে ওমেগা পেয়ে যাবি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কে বাই এম, আর ওমেগা মানে কত আমরা জানি 2π/t, তাহলে এখান থেকে আমরা সবসময় পর্যায়কালটা পেয়ে যাবো, তাহলে টি সমান কত হবে 2π√m/k। তাহলে এই টাইম পিরিয়ডগুলো কোয়েশ্চেন থাকে অনেক সময় এমসিকিউ, কিন্তু টাইম পিরিয়ড তোকে মুখস্থ করতে পারবি না। বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে তোকে জাস্ট রেস্টোরিং ফোর্সটা বের করার চেষ্টা করতে হবে। একবার যদি তুই রেস্টোরিং ফোর্স বের করতে পেরেছিস সেখান থেকে এক্সিলারেশন পেয়ে যাবি, আর এক্সিলারেশন পেয়ে গেলে তুই ওমেগা স্কোয়ার পেয়ে যাবি, ওমেগা স্কোয়ার পেয়ে যাওয়া মানে সেখান থেকে টি পাওয়া যাবে। ঠিক আছে, এবং এটা ছিল সব থেকে সিম্পল কেস, স্প্রিং মাস সিস্টেমের কেসটা হচ্ছে যে মোস্ট সিম্পলেস্ট কেস আমি বলতে পারি। কিন্তু স্প্রিং মাস সিস্টেমের এছাড়াও একটু কমপ্লিকেটেড থাকতে পারে স্প্রিং মাস সিস্টেমটাই। যেমন ধর এই সিরিজ আর প্যারালাল কম্বিনেশন যদি থাকে স্প্রিং মাস সিস্টেমের ক্ষেত্রে, সাম ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে লিখে রাখ, ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট স্প্রিং মাস সিস্টেম। তার মধ্যে এক নম্বরে যদি মনে করে একটা আমি এল দৈর্ঘ্যের স্প্রিং, ভার্টিক্যাল স্প্রিং এর কথা বলি, এর নিচে মনে করে একটা বস্তু যদি ঝুলিয়ে দেওয়া এবং এটাকে যদি একবার দুলিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যদি মনে কর যে তুলতে থাকে, যদি এল দৈর্ঘ্যের স্প্রিং হয় তাহলে দেখা যাবে ভেরি সিম্পল। এখানে কত দেখ, যে মাইনাস কে এক্সটা হবে সেটা কে এক্সটা হচ্ছে যে দেখ এদিক বরাবর এমজি ফোর্স থাকবে আর এদিক বরাবর কি থাকবে কে এক্স ফোর্স থাকবে, তাহলে ইকুইলিব্রিয়ামে যদি দুলতে থাকে তাহলে কে এক্স ইজিক্যাল টু এমজি হবে, যদি এক্স পরিমাণ আমি প্রসারণ ঘটিয়ে দিই। ঠিক আছে, তাহলে কে এক্স ইজিক্যাল টু এমজি,
তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এমজি বাই কে, এক্স ইকুয়াল টু এমজি বাই কে, ঠিক আছে। আর যদি এটি সরি এটি এক্স মানে এল হতো এক্সপানশনটা, ঠিক আছে। এক্স এক্সের জায়গায় যদি মানে টোটাল টোটাল দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্যটা ক্যাপিটাল, এটা মনে করেন ক্যাপিটাল এল টোটাল দৈর্ঘ্য। আর এই এক্সপানশনটা যদি এল হয়, তাহলে এমন যদি কে এক্স হয়, তাহলে যদি এক্সপানশনটা মনে করি যদি এল হয়, তাহলে এটা কত হবে এক্সের জায়গায় কে এল। তাহলে ফর এক্স ইকুয়াল টু এল, এল ইকুয়াল টু হয়ে যাবে দেখ এমজি বাই কে, মানে কে ইকুয়াল টু আসলে এমজি বাই এল, এটা আমি বলতে চাইছি। তাহলে আমাদের কি ছিল এখনই দেখলাম আমরা ওমেগা স্কয়ার সমান কত ছিল, ওমেগা স্কয়ার সমান ছিল কত কে বাই এম, ওমেগা সমান কত ছিল রুট কে বাই এম, রুট কে বাই এম। তাহলে এবার যদি কে এর জায়গায় মানটা বসাই কত হবে 1/m ইন্টু কে কত এমজি বাই এল, তাহলে এম এম কেটে গেলে কত হবে জি বাই এল, এটাই বলতে চাইছি। তাহলে সেক্ষেত্রে ভার্টিক্যাল স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু আমার যেটা ওমেগা হয়ে যাবে, ওমেগা হয়ে যাবে রুট জি বাই এল। তাহলে ওমেগা সমান যদি রুট জি বাই এল হয়, ওমেগা মানে কত 2 পাই বাই টি, 2 পাই বাই টি ইকুয়াল টু রুট জি বাই এল। টি সমান কত হবে 2 পাই√এল বাই জি, ভার্টিক্যাল স্প্রিং এর ক্ষেত্রে যদি স্মল এল পরিমাণ কম্প্রেশন হয়, আর যদি এক্স পরিমাণ কম্প্রেশন তাহলে এক্স বাই জি হবে, ঠিক আছে। সেকেন্ড কেস দেখ, এটারেই যদি মনে করি স্প্রিংটাকে আমি সিরিজে রাখি, দুটো স্প্রিংকে যদি মনে করি সিরিজে রাখা হয়, সিরিজ কম্বিনেশন, ঠিক আছে, দিয়ে মনে করি একটা মাস এখানে ঝুলিয়ে দেওয়া হয়। এই স্প্রিংটা মনে করো ফোর্স কনস্ট্যান্ট কে1, এই স্প্রিংটা মনে করো ফোর্স কনস্ট্যান্ট কে2, ঠিক আছে। তাহলে দেখা যাবে এদের যে ইকুইভ্যালেন্ট কে ইকুইভ্যালেন্টটা হবে, সে তুই এইভাবে দেখাতেও পারিস, মনে করি এখানে যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি, এই এমজির জন্য যেটা ফোর্স অ্যাপ্লিকেশন হবে, তাহলে সেই ফোর্সটার জন্য কি হবে, এই স্প্রিংটা যদি মনে করো x1 পরিমাণ প্রসারণ ঘটে, আর এই স্প্রিংটা যদি মনে করো x2 পরিমাণ প্রসারণ ঘটে ফর সেম ফোর্স, তাহলে কি বলতে পারি এফ ইকুয়াল টু কে1 x1 আবার এফ ইকুয়াল টু কে2 x2। এবার দেখ তাহলে টোটাল এক্সটেনশন কত হবে এক্স ইকুয়াল টু x1 প্লাস x2। আবার দেখ নেট ফোর্স যদি এফ হয়, এক্সটেনশন যদি এক্স হয়, তাহলে এফ ইকুয়াল টু কত হয় কে এক্স। তাহলে দেখ আমি এখানে লিখতে পারি যে আমি দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু x1 প্লাস x2, তাহলে এগুলোকে যদি x1 এর জায়গায় আমি এফ বাই কে1 লিখতে পারি, এক্স এর জায়গায় আমি কি লিখতে পারবো দেখ এফ বাই কে, x1 এর জায়গায় কত লিখতে পারবো এফ বাই কে1, x2 এর জায়গায় কত লিখতে পারবো এফ বাই কে2। তাহলে এফ গুলো যদি কেটে যায় কত হবে 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k। তার মানে আলটিমেটলি কে সমান কত হবে কে1 কে2 ডিভাইড বাই কে1 প্লাস কে2। হুম, সিরিজ প্যারালাল কম্বিনেশনের ক্যাপাসিটার ইয়ের মতো কিছু। দেখ প্রথমে আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্স অ্যাপ্লাই করার জন্য এর এক্সটেনশন এই স্প্রিংটা কিছু এক্সটেনশন হবে, এই স্প্রিংটা কিছু এক্সটেনশন হবে, এটা x1 এটা x2। তাহলে এর জন্য ইন্ডিভিজুয়ালি রেস্টোরিং ফোর্স কত হবে কে1 x1, এর জন্য কে2 x2। আর টোটাল যদি আমি স্প্রিংটার কথা বলি, তাহলে যার এক্সটেনশন এক্স হয়েছে তার জন্য কত হবে এফ ইকুয়াল টু কে এক্স, এবারে এক্স ইকুয়াল টু x1 প্লাস x2 দুটাই মিলে। তাহলে জাস্ট আমি এখানে মানগুলো সাবস্টিটিউট করে দিয়েছি, এখান থেকে এক্স এর মান, এখান থেকে x1 এর মান, এখান থেকে x2 মান, এফ গুলো কেটে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট কে টাইম পেয়ে যাচ্ছে, তুল্য কে। তাই তুই যদি ইকুইভ্যালেন্ট কেটে পেয়ে যাস, তাহলে তুই যদি এই সিস্টেমটার পর্যায়কাল নির্ণয় করতে পারে, তাহলে টি সমান কত হবে 2 পাই√m/k। এই কেটা কোনটা কে1 কে2 ডিভাইড বাই কে1 প্লাস কে। তার মানে ফাইনাল এক্সপ্রেশনটা তুই এরকম লিখতে পারিস 2 পাই√m
এম ইন্টু k1 প্লাস k2 ডিভাইড বাই k1, এটা হবে ফাইনাল টাইম। সিমিলারলি মনে করি যদি এটা প্যারালালে থাকে দুটো স্প্রিং, দুটো স্প্রিং মনে করে প্যারালালে আছে, এর স্প্রিং কনস্ট্যান্ট মনে করে k1, স্প্রিং কনস্ট্যান্ট k2। তো এখানে যদি এফ ফোর্স দেওয়া হয়, সাপোজ ধর এই স্প্রিংটাকে ফোর্স পেলো F1 আর এই স্প্রিংটা ফোর্স পেলো F2, তাহলে এর জন্য কত হবে? F1 সমান হয়ে যাবে, দেখ আগেরটা কিন্তু সবাই একই ফোর্স পাচ্ছিল কারণ সিরিজ ছিল, দেখ এখানে এফ দিলে এখানেও এফ পাবে, এখানেও এফ পাবে, কিন্তু এইটার ক্ষেত্রে এখানে ফোর্স দিলে এই কিছুটা ফোর্স পাবে, কিছুটা ফোর্স পাবে। F1 সমান k1 x1 আর F2 সমান k2 x2। তার মানে এখানে আমি বলতে পারি আর f সমান তো kx হবে যদি তুল্যটা ধরি। এবারে দেখ এইটাতে যদি আমি বলি এই ওখানে যেমন দেখ x ইকুয়াল টু x1 প্লাস x2 লিখেছিলাম, এখানে f ইকুয়াল টু f1 প্লাস f2 লিখতে পারবো, এটার প্রাইজের এটা হচ্ছে। তাহলে দেখ f ইকুয়াল টু হচ্ছে k1 x1 আর f2 ইকুয়াল টু হচ্ছে যে k2 x2, এটা হচ্ছে kx। আচ্ছা এদের দেখ এটা আমি একটু ভুল লিখলাম, এক্সটেনশন গুলো কি হবে এই ক্ষেত্রে? এক্সটেনশন গুলো কি হবে? দেখ এইগুলো হচ্ছে প্রপার্টি, আমি বলছি দেখ বুঝতে পারবি। k2x তো আমি জাস্ট এক্সাম্পল বুঝতে পারবি। মনে কর দুটো রেজিস্ট্যান্স আছে, এই দুটো রেজিস্ট্যান্সকে সিরিজে কি জন্য বলা হচ্ছে বলতে কি এদের দুজনের মধ্যে কারেন্ট একই। সিমিলারলি দেখবি দুটো রেজিস্ট্যান্সকে প্যারালাল তখনই বলা হবে দুজনের মধ্যে কারেন্ট ডিফারেন্ট কিন্তু ভোল্টেজ একই হয়, দুই প্রান্তের ভোল্টেজ। এলে যে দেখ বৈশিষ্ট্য সিরিজ 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 কম্বিনেশনের বৈশিষ্ট্য যে কারেন্ট কনস্ট্যান্ট, তেমনি প্যারালাল কম্বিনেশনের বৈশিষ্ট্য যে ভোল্টেজ কনস্ট্যান্ট। তেমনি এইখানে আমি সিরিজ প্যারালাল কম্বিনেশনটাকে ওইভাবে ডিফাইন করছি, এটা ডেফিনেশন থেকে আসছে যে সিরিজ কম্বিনেশন স্প্রিং এর মানে সেটাকে আমরা বুঝবো যেখানে একটা পার্টিকুলার ফোর্স দিলে এখানেও যা ফোর্স পাবে এখানেও তাই ফোর্স পাবে, কিন্তু এক্সটেনশন আলাদা হবে। আর এখানে কি হবে? এক্সটেনশন সেম হবে। যেমন এখানে আমি বলছি যে কারেন্ট একই, ভোল্টেজ আলাদা, কিন্তু এখানে ভোল্টেজ একই, কারেন্ট আলাদা, সেম ওয়ে। এখানে অনেক পসিবিলিটি আছে, তুই বলতে পারি যে আমার আমার এখানে নাও ফোর্স একই রকম ফোর্স পেতে পারে, বা এইখানে আমি বলতে পারি যে দুটোর এক্সটেনশন একই নাও হতে পারে, এমন ফোর্স দিলাম, সেটা পসিবিলিটি আছে, কিন্তু তখন সেটাকে আমরা সিরিজ প্যারালাল কম্বিনেশন হিসেবে ধরবো না, সেটা ক্ষেত্রে নির্ণয় করা যাবে না। যখন যদি এরকম কন্ডিশন থাকে তবেই নির্ণয় করা যাবে। তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে, এক্স থেকে ঠিক আছে কে ইকুয়াল টু k1 প্লাস k2, তাহলে এটা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে টি সমান কত হবে? 2π/m/k, কে এর জায়গায় হয়ে যাবে k1 প্লাস k2। তোকে আলটিমেটলি যেটা মনে রাখতে হবে, দেখি প্রমাণগুলো তোদের প্রয়োজন নেই, আমি করে দিলাম, তো প্রমাণটা তোদের প্রয়োজন। তোকে মনে রাখতে হবে যে স্প্রিং এর যখন প্যারালাল কম্বিনেশন হয় তখন এইটা হয়। দেখ সিরিজ কম্বিনেশন, দেখ স্প্রিং এর সিরিজ কম্বিনেশনটার সঙ্গে ক্যাপাসিটারের সিরিজ কম্বিনেশনের মিল আছে। ক্যাপাসিটারও দেখবি সিরিজ কম্বিনেশন যে সি ছিল সেটা C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2, কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আলাদা হয়। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সিরিজটা হয় R ইকুয়াল টু R1 প্লাস R2, আর প্যারালালটা হয় হচ্ছে যে R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। তো এইগুলোর সঙ্গে কম্পেয়ার করে জাস্ট মনে রাখবি, কারণ তোর এই রেজাল্টটা দরকার হবে যে আমার ক্যাপাসিটারের সিরিজ কম্বিনেশনের প্যারালাল কম্বিনেশনের যেরকম ফর্মুলা হয় আমাদের স্প্রিং এর সিরিজ প্যারালালের ক্ষেত্রেও সেম কম্বিনেশন। এটা প্রয়োজন হবে এই কারণেই আমাকে টাইম পিরিয়ডটা নির্ণয় করতে গেলে ইকুইভ্যালেন্ট কেটা লাগবে। এখানে আরেকটা কেস হয় যেটা সিরিজ প্যারালাল কোনো কম্বিনেশনই নয়, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেটা হচ্ছে মনে করি স্প্রিং একটাই আছে কিন্তু দুপাশে যদি দুটো মাস থাকে, ঠিক আছে, এবার যদি মনে করি এরা এই বরাবর ভাইব্রেট করে তখন তার টাইম পিরিয়ড কত হবে? দেখ এইগুলোতে আমরা কি করছিলাম,
এর হচ্ছে ইকুইভ্যালেন্ট কে নির্ণয় করছিলাম, কারণ দুটো স্প্রিং ছিল। দেখ কিন্তু এখানে তো একটাই স্প্রিং আছে, দুটো মাস দিয়ে দিয়েছি, তাহলে ইকুইভ্যালেন্ট মাস নির্ণয় করতে হবে। সেই ইকুইভ্যালেন্ট মাসটাকে রিডিউসড মাস বলা হয়। কি মাস বলা হয়? রিডিউসড মাস। খেয়াল রাখবি, রিডিউসড মাস কখন অ্যাপ্লিকেবল হয়? দুটো মাস মনে কর M1 M2 পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করেছি, দুটো মাস M1 M2, যদি এদের সেন্টার অফ মাসটা একটা জায়গায় ফিক্সড থাকে, বা সেন্টার অফ মাসের ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই পুরো সিস্টেমটাকে, দুটো পার্টিকেল মনে করে এমনভাবে গতিশীল, সেন্টার অফ মাস হয় ফিক্সড আছে একই জায়গায় বা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই দুটো পার্টিকেলের মাসকে আমি একটা পার্টিকেল হিসেবে ধরতে পারি। এটা যে টু বডি সিস্টেমকে আমি ওয়ান বডি সিস্টেমে কনভার্ট করে দিতে পারবো, যাদের ইকুইভ্যালেন্ট মাস হবে M1 M2 ডিভাইড বাই M1 প্লাস M। এটাকে রিডিউসড মাস বলা হয়, অনেকে মিউ দিয়ে প্রকাশ করে, এটাকে মিউ, ইকুইভ্যালেন্ট মাস। তাহলে তখন এখানে টাইম পিরিয়ড কত হবে এরকম সিস্টেমটার ক্ষেত্রে? টি সমান 2 পাই √ মিউ বাই কে। মিউ কত এখানে? এখানে মিউ সমান হচ্ছে যে এম ইন্টু এম, দুটো মাস সেম যদি থাকে তাহলে এম ইন্টু এম ডিভাইড বাই এম প্লাস এম, তাহলে কত হচ্ছে M² বাই 2m, তার মানে M/2, M/2, তাহলে মিউ হচ্ছে যে M/2, তার মানে এটা কত হয়ে যাবে 2 পাই √ M/2k। এটা খেয়াল রাখি, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে দিলাম, কারণ ওইগুলো অনেক কমন, এগুলো পড়ে অনেকবার পড়েছে পরীক্ষায়। এগুলো অনেকবার পড়েছে পরীক্ষায়, কিন্তু এটা পড়েনি। যে কোনো দুটো মাস, আমি কি বলছি, এটা জেনারেল কেস, এটা জেনারেল কেস, যে কোনো দুটো মাস তাদের সেন্টার অফ মাস যদি কনস্ট্যান্ট থাকে, অথবা সেন্টার অফ মাস যদি ইউনিফর্ম ভ্যালোসিটি নিয়ে গতিশীল থাকে, তাহলে সেই দুটো মাসের তুল্য মাস হবে এইটা ফর্মুলা। এটা প্রমাণ করা যাবে, এটা বিএসসিতে আছে প্রমাণ, যে টু বডি সিস্টেম, কনভার্টিং অফ টু বডি সিস্টেম টু ওয়ান বডি সিস্টেম। এটা বুঝবি নি, প্রমাণ করে কিছু লাভ নেই এখানে। তো এটা অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে এখানেও দেখ সেরকম দুটো মাস আছে, যদি দেখ সেন্টার অফ মাসটা একই জায়গায় থাকবে, আর যতই ভাইব্রেট করুক, বা সেন্টার অফ মাসের ভ্যালোসিটিটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি এখানেও এই রিডিউসড মাসের ফর্মুলাটা ইউজ করতে পারবো। তোদেরকে এখানে বিশেষ কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এইটুকু বুঝবি যে, দেখ আমি জাস্ট দেখ এখান থেকে বলছি, বুঝতে যখন দুটো স্প্রিং আছে তখন ইকুইভ্যালেন্ট কে নির্ণয় করছি, সিরিজের জন্য একবার, প্যারালালের জন্য একবার। কিন্তু যখন একটাই স্প্রিং আছে কিন্তু দুটো মাস আছে, তখন ইকুইভ্যালেন্ট মাস নির্ণয় করছি। ফর্মুলা আমার একটাই, T = 2 পাই √ M/k। সিস্টেম অনুযায়ী কখনো ইকুইভ্যালেন্ট এম নির্ণয় করব, কখনো ইকুইভ্যালেন্ট কে নির্ণয় করব। আগের দুটো কেসে ইকুইভ্যালেন্ট কে নির্ণয় করেছিলাম, আমি আবার বলছি যেটা মোস্ট কমন কোয়েশ্চেন, কিন্তু এইটা একটু তুলনামূলকভাবে ডিফারেন্ট কোয়েশ্চেন, যেখানে আমাকে ইকুইভ্যালেন্ট মাস নির্ণয় করতে দিচ্ছে বা রিডিউসড মাস নির্ণয় করতে দিচ্ছে। বুঝা গেল? আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে দিই এখানে স্প্রিং মাস সিস্টেম সম্পর্কিত, এইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। এই যে পয়েন্টগুলো বলছি এগুলো প্রবলেম অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমি তোকে 1 2 3 4 5 পয়েন্ট করে বলে দিচ্ছি। মনে কর একটা স্প্রিং আছে, সাপোজ এল দৈর্ঘ্যের একটা স্প্রিং আছে, এল দৈর্ঘ্যের স্প্রিং আছে, যার মনে কর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে যে কে। এইটাকে মনে কর আমি দুটো পার্টে ভাগ করে দিলাম, L/2 L/2 স্প্রিংকে। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে প্রত্যেকটা পার্টের ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট কত হবে, প্রত্যেকটা পার্টের আমি যদি বলি তুল্য, প্রত্যেকটা পার্টের যে তুল্য কে সেটা কত হবে। দেখ একটা স্প্রিং ছিল যার কে স্প্রিং কনস্ট্যান্ট, এবার দুটো ভাগে ভাগ করে দিই, প্রত্যেকটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, যদি এরকম কোয়েশ্চেনটা থাকে কিভাবে বুঝবি? দেখ আমরা আগেই বললাম যে আমাদের ফোর্স কনস্ট্যান্ট এফ যেটা ছিল সেটা কে এক্স, বা সেটাকে আমি কে এল বলতে পারি, কে এল। এক্স এর জায়গায় যদি কে এল লিখি, দেখ এক্সটেনশনটা যদি এল লিখি তাহলে বুঝতে পারবি। এবার দেখ আমি স্প্রিংটাকে সিস্টেমটাকে পুরো সেম রেখেছি, ভেবে দেখ সিস্টেমটাকে সেম রেখেছি, তার মানে এইখানে যা ফোর্স ছিল এইখানেও তাই ফোর্স আছে, শুধু কি করেছি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। তাহলে আমি বলতে পারি এফটা কনস্ট্যান্ট, তাহলে এফ যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি কে এল = কনস্ট্যান্ট, তার মানে কি কে প্রপোর্শনাল টু 1/L। এইটি মনে রাখবি। যদি একটা স্প্রিংকে একের বেশি পার্টে ভাগ করে দেওয়া হয় তখন এই রিলেশনটা মেনে চলবে, কে প্রপোর্শনাল টু 1/L। তাহলে এখানে L/2 হলে এটা কত হবে, স্প্রিং কনস্ট্যান্ট ডবল হয়ে যাবে 2k, এটা L/2 2k। যদি মনে করি এখানে তিনটে পার্ট থাকতো, তিনটে,
তাহলে কত করে হতো? তিনটে পার্ট যদি L/3 করে 3K। কি বলছি বুঝতে পারলে? এবার দেখ, এটা আমি উল্টো দিক থেকে যাচাই করতে পারবো। ভেবে দেখ, এই দুটো কিসে আছে? সিরিজে তো 2K তাহলে এর ইকুইভ্যালেন্ট এটা তো। কি করে পাবি দেখ, কে ইকুইভ্যালেন্ট কত বললাম ফর্মুলা? K1 K2 ডিভাইড বাই K1 প্লাস K। এখানে K1 K2 বলতে কত বোঝাবো? 2K × 2K। তাহলে 2K × 2K ডিভাইড বাই 2K প্লাস 2K। এটা কত হচ্ছে দেখ, 4K² বাই 4K। কত হচ্ছে K? এটি পাবো। তাহলে এইখান থেকে আমি দুটো ভাগে ভাগ করলে 2K পাবো। দুটো 2K থাকলে সিরিজ কম্বিনেশনের ফর্মুলা ইউজ করে আমি এটা পেয়ে যাচ্ছি কি। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এইটা আমরা স্প্রিং মাস সিস্টেম নিয়ে বললাম। ঠিক আছে, আমাদেরকে আরেকটা বিষয় নিয়ে বলতে হবে, সেটা হচ্ছে যে মোস্ট ফেমাস, বুঝতে পারছিস, সরল দোলক, সিম্পল পেন্ডুলাম। ঠিক আছে, এইটা মনে করো একটা ভার্টিক্যাল পেন্ডুলাম। এই প্লেনে তুলছে, এটা তার যে কোনো একটা পজিশন থিটা অ্যাঙ্গেলে। তাহলে এইখানে যখন আছে তখন এর উপরে কি কি ফোর্স কাজ করবে? এদিক বরাবর এমজি, এটা যদি থিটা হয় তাহলে অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে এদিকে কি ফোর্স কাজ করবে? এমজি কস থিটা। আর এই বরাবর এমজি সাইন থিটা। তাহলে বলতে রেস্টোরিং ফোর্স কোনটা? এমজি সাইন থিটা। এটা তো নিয়ে আসছে সেন্টারের দিকে, এই ডিস্টেন্সটাকে আমি এক্স ধরছি। তাহলে দেখ, এখানে রেস্টোরিং ফোর্স যদি বলিস, সবসময় সিস্টেমের রেস্টোরিং ফোর্সটা আমাকে খুঁজে বের করতে হবে কে। তাহলে এই দিকটা যদি পজিটিভ ধরি তাহলে এই দিকটা নেগেটিভ, তাহলে মাইনাস এমজি সাইন থিটা। এটা হচ্ছে আমার রেস্টোরিং ফোর্স। দেখ এটা কত অ্যাকচুয়ালি মাইনাস এমজি সাইন থিটা মানে? মাইনাস এমজি সাইন থিটা মানে হচ্ছে যে মাইনাস এমজি থিটা, কারণ সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা। কখন? যখন থিটা খুব স্মল। এখানে থিটা যদি স্মল না হয় তাহলে এটা সিম্পল পেন্ডুলাম হবে না, এটাকে অনেক দূর পর্যন্ত কার মোশন হয়ে যাবে। তাই থিটা কি হতে হবে? ভেরি স্মল। থিটা স্মল হলে সিম্পল পেন্ডুলাম হবে, আর থিটা যদি স্মল হয় তখন সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা লিখতে পারবো। এবার দেখ, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি থিটা লিখতে পারি তাহলে থিটার সঙ্গে এক্স আর এল এর দিকে একটা সম্পর্ক আছে। এখানে কোন সমান চাপ বাই ব্যাসার্ধ, থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এল। তাহলে এই থিটার জায়গা কত লিখতে পারবো? এক্স বাই এল। এক্স বাই এল। এবার দেখ দেখ ঠিক করে, তাহলে মাইনাস এমজি বাই এল ইন্টু এক্স। এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স টাইপের এসছে। তাহলে এখানে কে কত? এমজি বাই এল। তাহলে কে যদি এমজি বাই এল হয় তাহলে এখান থেকে আমরা সঙ্গে সঙ্গে কি ওমেগা নির্ণয় করে নিতে পারবো। তাহলে কে সমান আমরা দেখতে পাচ্ছি এমজি বাই এল। এমজি বাই এল, আবার আমরা কি জানি? কে সমান ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। তাহলে কে সমান কত হবে? এম ওমেগা স্কোয়ার। তাহলে এই কে এর জায়গায় যদি আমরা এম ওমেগা স্কোয়ার বসিয়ে দিই তাহলে এম ওমেগা স্কোয়ার সমান হয়ে যাবে এমজি বাই এল। তাহলে এম এম কেটে গেল, তাহলে ওমেগা স্কোয়ার সমান রুট ওভার জি বাই এল। তার মানে ওমেগা সমান, সরি, ওমেগা স্কোয়ার সমান রুট ওভার জি বাই এল। তার মানে 2 পাই বাই টি সমান
রুট ওভার জি বাই এল, রুট ওভার জি বাই এল। তাহলে টি সমান কত? 2 পাই রুট ওভার এল বাই জি। দেখ এই সিস্টেমটা তো হুম থিটা খুব ক্ষুদ্র যদি হয়, থিটা যদি খুব ক্ষুদ্র হয়, সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়, কস থিটা ইকুয়াল টু 1 হয়, ট্যান থিটা ইকুয়াল টু থিটা হয়, এই মানগুলো মনে রাখতে হবে, একটা সিরিজ থেকে আসছে। ঠিক আছে, মনে কর সাইন থিটা যদি এক্সপান্ড করা হয়, এক্সপান্ড, তাহলে সাইন থিটা ইকুয়াল টু পাওয়া যাবে থিটা মাইনাস থিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস থিটা টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 ডট ডট অড টার্মগুলো পাওয়া যাবে। সিমিলারলি কস থিটাকে যদি এক্সপান্ড করা হয়, কস থিটার সঙ্গে পাওয়া যাবে 1 মাইনাস থিটা স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 থিটা টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এরকম ডট ডট পাওয়া যাবে। তাহলে আমরা যদি থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে এই টার্মগুলো সব নেগলেক্ট হয়ে যাবে। তাহলে ফার্স্ট টার্মে কি আছে? থিটা 1, সাইন থিটা থিটা কস থিটা 1, আর সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা থিটা। কিন্তু ব্যাপার হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে এই ডেরিভেশনগুলো তোর কাজে লাগবে না, তোর কাজে লাগবে এই ফর্মুলাটা। কিন্তু যেটা মেন বিষয়, যদি মনে কর সিস্টেমটা আননোন সিস্টেম পড়ে পরীক্ষাতে, যদি সিম্পল পেন্ডুলাম থেকে কোশ্চেন পড়ে, তবে কোশ্চেনটা এমন দিবে যেখানে টাইম পিরিয়ডটা কাজে লাগবে জাস্ট। তোকে নন সিস্টেমের টাইম পিরিয়ড সাধারণত ডাইরেক্টলি লিখতে বলবে না কম্পিটিটিভ এক্সামে। যে সিস্টেমটা তোর পরিচিত আছে, মানে যেগুলো বইতে থাকবে থিওরি হিসাবে, সেইগুলো সিস্টেমের টাইম পিরিয়ড ডাইরেক্টলি কোশ্চেন পড়বে। তাহলে যদি অন্য কোনো সিস্টেম থাকে, সেই সিস্টেমটা কি খুঁজে বের করতে হবে? এই ফোর্সটি ভেবে দেখ। তুই যদি সিস্টেমটাতে একবার এই ফোর্সটা খুঁজে বের করতে পারোস, তাহলে তুই সেখান থেকে কিন্তু এই এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স আকারে তোকে নিয়ে আসতে হবে, যাতে করে তুই কেটাকে লিখতে পারোস তুলনা করে আননোন সিস্টেমের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোকে টি বের বলতে পারে, জিজ্ঞেস করতে পারে। আর যদি এইখান থেকে কোশ্চেন দেয়, তাহলে টিটাকে যাতে কাজে লাগানো যায় সেরকম কোশ্চেন দেবে। ডাইরেক্ট তোকে এরকম কোশ্চেন অন্তত নিটে পড়বে না, যে সরল দোলকের পর্যায়কাল কোনটি, চারটা অপশনের মধ্যে, এরকম কোশ্চেন পড়বেন। তাহলে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে স্প্রিং মাস সিস্টেমের মতোই, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে ডাইরেক্ট। কয়েকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্টের কথা বলবো। যেমন ধর প্রথম কথা, যদি মনে করো ওইটি ইফ থিটা ইজ নট স্মল, ইফ থিটা ইজ নট স্মল, নট স্মল, তাহলে কি হবে? সাইন থিটা নট ইকুয়াল টু থিটা হবে, এটা হবে না। তখন টাইম পিরিয়ডটা কত হবে? এটা একটা হিউজ ডেরিভেশন আছে, সেই হিউজ ডেরিভেশন নিশ্চয়ই আমরা যাবো না, ডাইরেক্ট রেজাল্টই মনে রাখবো। আমি বলছি যে এইটা মনে কর, এই যে থিটাটা বলছি, থিটাটা মনে কর ক্ষুদ্র নয়, কিন্তু এতটাও বড় নয় যে সেটা সরল দোলগতি হবে না, এর থেকে সামান্য বড়। সামান্য বড় হলে কি হবে? ওই তোকে আমি ফর্মুলাটা এখনই বলছিলাম সাইন থিটা, যে থিটা মাইনাস থিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট ডট, হয়তো আমার সেকেন্ড টার্ম পর্যন্ত নিতে হবে। তাহলে এইটাকে সেকেন্ড টার্ম পর্যন্ত নিয়ে আমাকে এটা হিসেব করতে হবে টাইম পিরিয়ড কত। তখন সেই টাইম পিরিয়ডটা কত? লং ডেরিভেশন আছে, টাইম পিরিয়ডটা কত আসবে তোকে মনে রাখতে হবে। মনে রাখা খুব সহজ। টি ইকুয়াল টু, আমরা এই ফর্মুলাটা আগের থেকে জানি, 2 পাই রুট ওভার এল বাই ই। তার সঙ্গে জাস্ট তুই একটা টার্ম এক্সট্রা মনে রাখবি রুটের ভিতরে, 1 প্লাস থিটা জিরো স্কোয়ার। থিটা জিরো মানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা, এটা থিটা জিরো, থিটা জিরো, এটা ফর্মুলাটা হবে ইফ থিটা ইজ একটু লার্জ যদি হয়। ঠিক আছে, 16 হ্যাঁ 16। এটা জাস্ট দেখ, এই কোশ্চেনে যদি আসে ডাইরেক্ট করবে, কিন্তু টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি ডাইরেক্ট কোশ্চেন আসবে। নেক্সট সেকেন্ড পয়েন্ট আমি যদি বলি, এটাও খুব ইম্পর্টেন্ট।
যদি মনে কর এটা খুবই কনফিউজিং কোশ্চেন, তোকে মনে কর বললো যে সরল দোলকের যদি দৈর্ঘ্যটা এল এল যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে টি টেন্স টু কত হবে? টি টেন্স টু কত হবে? অনেকে ইনফিনিটি বলবে, দেখ আমার লেখাও হয়ে গেল। টি টেন্স টু কত? এল টেন্স টু ইনফিনিটি হলে টি টেন্স টু কত? তো স্বাভাবিকভাবে সবাই কি ভাববে যে টি সমান তো 2 π√L/g। তাহলে এলটাকে যদি আমি ইনফিনিটি বসাই তাহলে টি ইনফিনিটি হয়ে যাবে। তাহলে যে অপশনটা ইনফিনিটি থাকবে সেটা দাগ দিয়ে দিবি, কিন্তু সেটি হবে না। তার কারণ দেখ, সরল দোলকের পর্যায়কালটা শুধু এল এর উপর ডিপেন্ড করে না, জি এর উপরও ডিপেন্ড করছে। তো এলটা যদি খুব লার্জ হয়ে যায়, খুব লার্জ হয়ে যায়, তার মানে যখন পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে যদি তুলনীয় হয়ে যায় তখন জিটা কি আর কনস্ট্যান্ট থাকবে না? তো মনে কর তুই যদি এমন একটা সরল দোলক তৈরি করুস যে সরল দোলকটার দৈর্ঘ্য মনে কর সাপোজ আমি বলছি যে 6000 কিলোমিটার, আর পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। এত বড় যদি তুই একটা সরল দোলক তৈরি করিস তাহলে সেখানে জিটা আর কনস্ট্যান্ট হবে? জিটা তো ভূপৃষ্ঠের কাছাকাছি কনস্ট্যান্ট, কিন্তু ভূপৃষ্ঠ থেকে এত দূরে তো জি কনস্ট্যান্ট নয়, জি তো পরিবর্তন হয়। গ্রেভিটেশনে পড়েছিস, তাহলে তখন কি হবে? এই ফর্মুলাটা কাজ করবে না। তখন কোন ফর্মুলাটা কাজ করবে? যদি এল খুব লার্জ হয়, এইটা মনে রাখবে, ইফ এল ইজ লার্জ, এল ইজ লার্জ তখন পৃথিবীর ব্যাসার্ধ ইনভলভ হবে। টি সমান 2π√1 বাই দেখ 1/a জি, কিভাবে মনে রাখবে আমি বলে দিচ্ছি দেখ, কিন্তু 1/L প্লাস 1/r। দেখ এমনিতে কত হয় বলতো? টি সমান 2π√L/g। দেখ এখানে কিছুই বাড়তি নেই, জাস্ট একটা এই 1/r বাড়তি আছে। দেখ সমান কত লিখতে পারি আমি? 2π√, এই এলটাকে যদি নিচে নিয়ে আসে কত হবে? 1/g ইন্টু 1/L। ঠিক আছে, দেখ এখানে কি আছে বাড়তি? আর জি ইন্টু 1/L এর সঙ্গে জাস্ট একটা 1/r বাড়তি আছে, তার মানে জাস্ট ওই 1/r এখানে এক্সট্রা লেখা হয়েছে, আর কিছুই না। এটা কি জন্য আসছে? লেন্থের ইফেক্টটা গ্র্যাভিটেশনের উপর প্রভাব ফেলছে, ওই জন্য আসছে। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এইবারে তুই দেখ বিষয়টা, যে যখন মনে কর এইখান থেকে তুই দুটো জিনিসই পাবি, যেটা আমরা এতক্ষণ করলাম। যদি মনে কর এটা মনে কর আর্থ সারফেস, এটা মনে কর পৃথিবীর ব্যাসার্ধ আর, তো সরল দোলকটা যদি মনে কর খুব কাছাকাছি স্থানে থাকে, পৃথিবী পৃষ্ঠের উপরে খুব কাছাকাছি স্থানে থাকে, তাহলে কি এলটা তো খুব কম, এলটা খুব কম না আর এর তুলনায়? তাহলে আর এর তুলনায় যদি এল যদি খুব কম হয়, তাহলে সেক্ষেত্রে আমি আরটাকে এল এর তুলনায় ইনফিনিটি বলতে পারি। খুব বেশি মানে কি আসলে ইনফিনিটি? খুব বেশি মানে ইনফিনিটির কোনো নির্দিষ্ট নিয়ম নাই। ইনফিনিটি কথাটার অর্থ হচ্ছে অনেক বেশি। মানে আমি যদি বলি যে তোর কাছে একটি চকলেট আছে আর আমার কাছে 1000টা চকলেট আছে, তাহলে তার সাপেক্ষে আমি বলতে পারি আমার কাছে আমার 1,00,000টা চকলেট আছে। আমি যদি ভালোভাবে বলি, তোর কাছে মনে কর একটি চকলেট আছে, আমার কাছে 1,00,000 পিস চকলেট আছে, তোর তুলনায় আমার কাছে ইনফাইনাইট নাম্বার অফ চকলেট আছে আমি বলতে পারি ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। ইনফাইনাইট কথাটার অর্থ হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা যদি প্রচুর হয়ে যায়। তাহলে এইখানে সাপোজ মনে কর আমার সরল দোলকটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, আর আমার এখানে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, কিন্তু ইনফিনিটি। তাহলে যদি আর টেন্স টু ইনফিনিটি বসাস তাহলে কত? 1/∞ 0। তাহলে আর টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে টি কত হবে? 2π√1/g ইন্টু 1/L প্লাস 1/∞ 1/∞ 0। তাহলে টি সমান কত হবে? 2π√L/g। দেয় এটাই তো হওয়া উচিত ছিল, এটাই করেছি আমরা একটু আগে। যদি আরটা ইনফিনিটি হয় মানে কি সরল দোলকের দৈর্ঘ্যটা খুব কম হয়, যেটা ভূপৃষ্ঠে খুব কাছাকাছি থাকবে। কিন্তু আমরা কি জানতে চাইছি? যখন এল খুব লার্জ, তাহলে এল খুব লার্জ হলে কোনটা ইনফিনিটি বসাবো? এলটা ইনফিনিটি বসাবো।
যখন এলটা খুব স্মল ছিল তখন আরটা ইনফিনিটি বসিয়েছিলাম, আর যখন এলটা খুব লার্জ হবে তখন এলটা ইনফিনিটি বসাবো। তাহলে এল যদি তুই ইনফিনিটি বসাস তাহলে টি সমান কত হবে? 2 pi √1 বাই জি ইন্টু 1/∞ প্লাস 1/r। তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? 2 pi √r/g। L/g এর জায়গায় হয়ে যাবে r/g। দেখ এইটি কিন্তু অ্যান্সার হবে। তাহলে অপশানে যদি ইনফিনিটি অ্যান্সার থাকে সেদিন তো হবে না উত্তর। যদি বলে যে একটা অসীম দৈর্ঘ্যের সরল দোলক রয়েছে তার পর্যায়কাল কত এটা, এবং দেখি এই পর্যায়কালটার মানটা ফিক্স, সব থেকে ইন্টারেস্টিং বিষয়। কারণ দেখ আর এ আর জি একটা নির্দিষ্ট মান আছে, আর পৃথিবীর ব্যাসার্ধ, আর জি কত অভিকর্ষ ত্বরণ। তুই যদি এই মানগুলো বসাস এই অ্যান্সারটি পাবি 84.6 মিনিট। এটা খেয়াল রাখবি। আমি আবারও বলছি এই মানটা মুখস্থ রাখবি। টি ইকুয়াল টু যদি কোথাও এই রাশিটা পাস, এই রাশিটা অনেক জায়গায় অ্যারাইজ করবে, আরো অনেক জায়গায় অ্যারাইজ করবে। টি ইকুয়াল টু 2 pi √r/g যেখানেই পাবি তুই বুঝবি এই মানটা হবে 84.6 মিনিট। তোর ক্যালকুলেট করার প্রয়োজন নাই, অনেক পপুলার রেজাল্ট এটা। এবং সেটা সেটা দেখা যাবে যে ভূ সমলয় উপগ্রহেরও পর্যায়কাল হবে। ভূ সমলয় উপগ্রহের দেখা যাবে এই পর্যায়কাল আসবে। ইনফাইনাইট সরল দোলকের এটা পর্যায়কাল আসছে। তাছাড়াও যদি এরকম করা হয় পৃথিবীর মাঝখানে একটা সুড়ঙ্গ, বলছি একটু পরে আমি, পৃথিবীর মাঝখানে যদি সুড়ঙ্গ করা হয়, এখানে যদি কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয় সেরকম ভাবে দুলতে থাকবে, তারও পর্যায়কাল হবে এইটাই, এই 2 pi √r/g। ক্লিয়ার? এটা খুবই কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে অসিলেশন অফ ফ্লুইড কলাম। নেক্সট, অসিলেশন অফ ফ্লুইড কলাম। এই সিস্টেমগুলো যে আমি যতগুলো পড়াচ্ছি এর থেকে আরো অনেক বেশি সিস্টেম আছে, মানে ইনফাইনাইট নাম্বার অফ সিস্টেম আছে। যে সিস্টেমের তোকে পর্যায়কাল জিজ্ঞেস করতে পারে, যে কোনো একটা সিস্টেমকে আমি ফর্ম করে দিতে পারি যেখানে সরল দোলগতি তৈরি হবে। তোকে এখানে এটাই এই জন্য টাপ, তোকে এখানে নির্ণয় করতে হবে যে রেস্টোরিং ফোর্সটি বুঝতে হবে। এটা বোঝা একটু টাপ। তো সাধারণত এমন সিস্টেম দেয় না যে সিস্টেমটা তুই কোনো মতেই বুঝতে পারবি না। কোথাও না কোথাও সেই সিস্টেমটার সঙ্গে পরিচিত হয়েছে বলেই দিয়েছে। তো এইটা একটা লিকুইড কলাম তৈরি করে দেওয়া হলো, ভেবে দেখ। এইটার মধ্যে মনে কর আমি কিছু একটা লিকুইড ভরে দিলাম। এবারে কি করা হলো, লিকুইডটা এদিকে যদি চাপ দিয়ে দেওয়া হয় তাহলে এইদিকে উঠবে, দিয়ে ছেড়ে দেওয়া হলো তাহলে এইদিকে উঠবে বা এইদিকে উঠবে, সরল দোলগতি হবে। লিকুইডটা মানে কি এইদিকে চাপ দিয়ে দিলি কিছু একটা যন্ত্রের সাহায্যে, ঠিক আছে, হাওয়া দিয়েও চাপ দিয়ে যেতে পারে জোরে, এতে যদি ফু দিয়ে দেওয়া হয় জোরে তাহলে কি হবে, এটা এদিকে যদি কিছুটা কম্প্রেস হয়ে যায় এদিকে উঠে যাবে, আবার এটা নিচের দিকে নামবে, এটা উপর দিকে উঠবে, দুলতে থাকবে। তো সাপোজ মনে কর আমি এখানে কত পরিমাণ নিচের দিকে দিলাম, মনে কর এক্স পরিমাণ। সাপোজ মনে কর আমি এখান থেকে এক্স পরিমাণ হাইটের লিকুইড এদিকে কম্প্রেস করে দিলাম, তাহলে এইদিকে কত হাইট উঠবে, এক্স হাইট উঠবে। ভেবে দেখ। তাহলে প্রেসার ডিফারেন্স কতটা হবে, প্রেসারের ডিফারেন্স, এটা লিকুইডটা মনে কর যদি রো হয় ডেনসিটি, তাহলে এখানে ফোর্সটা কোথা থেকে আসবে, প্রেসার থেকে ফোর্সটা আসছে প্রেসার দেওয়ার জন্য, তোকে প্রেসারটা জানতে হবে। তাহলে প্রেসার ডিফারেন্স কত হচ্ছে, লিকুইডের হাইটের ডিফারেন্স কত, এদিকে এক্স নেমেছে এদিকে এক্স উঠেছে, 2x দেখ হাইটের ডিফারেন্স হয়ে যাচ্ছে। এদিকে যদি এক্স নামে আর এদিকে যদি এক্স উঠে তাহলে কত হাইটের ডিফারেন্স হবে, 2x। তাহলে হাইট ডিফারেন্স ইকুয়াল টু 2x। তাহলে প্রেসার কত হবে, পি সমান কত, এইচ রো জি পড়েছিস না? তাহলে এইচ কত, এখানে এইচ হচ্ছে 2x, ঘনত্ব রো, অভিকর্ষ ত্বরণ জি।
তাহলে দেখ প্রযুক্ত বল কত হবে, চাপ সমান কত হবে, বল বাই ক্ষেত্রফল। তাহলে এফ কত হবে, পি ইন্টু এ। তাহলে পি কত, এটা 2x রো জি এ। দেখ তাহলে এক্সটাকে আমি আলাদা রাখছি, 2 রো জি এ ইন্টু এক্স। তাহলে এ পিসগুলো কে এক্স আকারে এসছে, তাহলে এটা হচ্ছে কে। তাহলে তুই কে পেয়ে গেলি, কে সমান কত, 2 রো জি এ, এটাই কে। তাহলে বলো এখানে কে, আবার আবার কত, কে সমান আমরা কি জানি, এম ওমেগা স্কোয়ার। তাহলে কে এর জায়গায় আমরা এম ওমেগা স্কোয়ার লিখতে পারি। তাহলে এম ওমেগা স্কোয়ার সমান 2 রো জি এ। ওমেগা স্কোয়ার সমান কত বলছে, 2 রো জি এ বাই এম। এবার আমাকে বলতো এমটা কত, লিকুইডের এমটা নির্ণয় করা যাবে। লিকুইডের ভর সমান কত, আয়তন ইন্টু ঘনত্ব, রো ইন্টু ভি। এবারে মনে করতো তোকে লিকুইড কলামটার হাইট দেওয়া থাকলো, যে এই যে হাইটটা প্রথমে ছিল সেটা এল, এটা দেওয়া থাকবে অঙ্কে যেমন দেওয়া থাকবে তেমনি নির্ণয় করবো। এইদিকেও এল, এদিকেও এল, প্রথমে যেটা ছিল এদিকেও এল, এদিকেও এল। তাহলে বলতো এই লিকুইড কলামটার আয়তন কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ, দৈর্ঘ্য কত এল, দুপাশে আছে তাহলে 2। তাহলে এম সমান কত, 2 রো এল। তাহলে এখানে বসাতে পারি। তাহলে ওমেগা স্কোয়ার সমান দেখ আলটিমেটলি 2 রো জি এ ডিভাইড বাই 2 রো এ এল। রো এ 2 সব কেটেছে, জি বাই এল। সেই সেম ফর্মুলা এলো, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই এল। হুম, এল বাই জি। বারবার সে একই ফর্মুলা দিয়ে আমরা পৌঁছাচ্ছি, কিন্তু দেখ এটা ডিপেন্ড করছে কিভাবে দেওয়া আছে তোকে এই কন্ডিশন গুলো, তার উপর ডিপেন্ড করবে। অঙ্কে যেরকম দেওয়া থাকবে সেরকম লিখতে হবে, এটা চেঞ্জ করে দিতে পারে। ধর, ধর এরিয়াটা দেওয়া, দৈর্ঘ্য দেওয়া থাকলো না, তখন তো ইন টার্মস অফ এরিয়া ঘনত্ব নির্ণয় করতে হতে পারে। এখান থেকেই যা আসবে কে সেটাই অ্যান্সার দেওয়া থাকতে পারে, ওমেগা স্কোয়ারটাই দেওয়া থাকতে পারে অপশনে, এটাই হবে তো। আর একটা বিষয় আছে যেটা আমি একটু আগে বলছিলাম, যে যদি মনে কর সুড়ঙ্গ করা হয় পৃথিবীর মাঝ বরাবর, এদিকে অর্ধেকটা এদিকে অর্ধেক, তো দিয়ে যদি মনে করো এখানে কোনো একটা অবজেক্টকে ছেড়ে দেওয়া হয়, সেই অবজেক্টটা দেখা যাবে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে, দুলবে। কেন দেখ, মনে কর কোনো কোনো এক মুহূর্তে অবজেক্ট এইখানে আছে, এখান থেকে এক্স ডিস্টেন্স মনে কর এই পয়েন্ট আছে, তাহলে এর উপরে প্রযুক্ত বল কত হবে, এই সেন্টারের দিকে রেস্টোরিং ফোর্সটা কোন দিকে আসবে, সেন্টারের দিকে ফোর্স, সেন্টার দিকে কি গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে কত, এমজি মাইনাস এমজি, কিন্তু জি হবে কি জি ড্যাশ, কারণ এখানে তো অভিকর্ষ ত্বরণ আলাদা, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আলাদা, পৃষ্ঠ থেকে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আলাদা, পৃষ্ঠ থেকে গভীরতায় অভিকর্ষ ত্বরণ আলাদা। তাহলে এটা কত গভীরে আছে, আর মাইনাস এক্স, কারণ এইখান থেকে টোটালটা কত আর, যদি এক্স হয় তাহলে গভীরতাটা কত, আর মাইনাস এক্স। তাহলে পৃথিবী থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ কত হয় জানিস, জি ড্যাশ সমান জি ইন্টু 1 - h/r। পৃথিবী থেকে এইচ গভীরতা, এখানে এইচটা কত, আর মাইনাস এক্স, তাহলে জি ড্যাশ সমান জি ইন্টু 1 - r - x/r। তাহলে কত হবে এটা, জি ইন্টু r - r প্লাস x/r সমান gx/r। দেখে নেবো বসিয়ে, তাহলে এফ সমান কত হচ্ছে, মাইনাস এম জি এক্স বাই আর। তাহলে এফ ইজিক্যাল কত লিখবো, মাইনাস কে এক্স আকারে লিখবো,
তাহলে mg বাই আর ইন্টু এক্স। বল কে কত এখানে? mg বাই আর, তাহলে কে কত? এম ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার সমান জি বাই আর, ওমেগা সমান রুট জি বাই আর, তাহলে টি সমান 2 পাই √r/জি। কত হবে এটা? 84.6 মিলি। এইটা আমি বলছি, এই রাশিটা পর্যায়কালের ক্ষেত্রে অনেক জায়গায় অ্যারাইজ করবে, ওই জন্য আমি মানটা বললাম যে মুখস্থ রাখবে। যখন এই রাশিটা বেরোবে বুঝবে এইটা অ্যান্সার হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এগুলো করবি, সরলরেখাগুলোর সময় পড়বি, এবারে বাকি আরো কিছু সিস্টেম তুই কোশ্চেনে পাবি, অঙ্কে পাবি। ঠিক আছে, সেই সিস্টেমগুলো কয়েকটা। হ্যাঁ বল। কেন ইংরেজিতে অসুবিধা হচ্ছে? কে আবার বলছিল ইংরেজি দিতে? ও, ঠিক আছে, দুটাই দিবি, যেটা বলছ করবি। হুম, শুক্রবারে। হুম, এই শনিবারে হবে না, ওই জন্য আজকে করে দিই।